সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সিরিয়াল কিলার সাভারের সাইকো সম্রাট পর্বের অবসান। এদিকে পাম্পে তেল নেই, বাইকারদের অভিযোগ সিন্ডিকেটের খেলা। অপরদিকে ডক্টরস কেয়ার হাসপাতালে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। এবং সবশেষে থাকছে ২৫ মার্চ কাল রাতে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করবে দেশ। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। সিরিয়াল কিলার সাভারের সাইকো সম্রাট পর্বের অবসান। সাভারের আলোচিত ও কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান খান সম্রাট ওরফে সাইকো সম্রাট সোমবার ২৩ মার্চ সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মারা গেছেন। এর মধ্য দিয়ে সাইকো সম্রাট পর্বের অবসান হল। কারাগারে সকাল ৭:৩০টায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন অবস্থায় হার্ট স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ হেলাল উদ্দিন দুপুরে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত ভবনকে মৃত্যুফাঁদে পরিণত করা এই সিরিয়াল কিলারের মৃত্যুতে শেষ হল এক ভয়ঙ্কর অপরাধ অধ্যায়, যা জনমনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিল। গত ১৮ জানুয়ারি সাভার থানা রোডের পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনের দ্বিতীয় তলা থেকে দুটি মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নতুন করে সামনে আসে তার নির্মম অপরাধের চিত্র। এর আগে একই ভবন থেকে আরও ৩টি মরদেহ এবং সাভার মডেল মসজিদের সামনে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ দেখতে পায় সম্রাট নিজ কাঁধে করে মরদেহ নিচ তলায় নিয়ে যাচ্ছে। এই ঘটনার পর বিগত ৬ মাসে ওই ভবনে কয়েকটি হত্যার জট খুলতে পুলিশ ও গণমাধ্যম কর্মীরা তৎপরতা বৃদ্ধি করে। লাশ বহনের আগের দিন ধারণ করা একটি ভিডিওতে তাকে এক নারীর সঙ্গে ওই পরিত্যক্ত ভবনে দেখা যায়। পরে নিশ্চিত হয় সেই নারীকে হত্যা করে লাশ পুড়িয়ে দেয় সম্রাট। তদন্তে নেমে পুলিশ তার সম্পৃক্ততার প্রমাণ পেয়ে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদে সে সিরিয়াল অনুযায়ী ৬টি হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। পরদিন ১৯ জানুয়ারি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে আদালত তা গ্রহণ করে তাকে কারাগারে পাঠায়। যুগান্তরের অনুসন্ধানে জানা যায় সাইকো সম্রাট নামে পরিচিত এই ব্যক্তির আসল নাম সবুজ শেখ। তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া ইউনিয়নের মোসামান্দা গ্রামে এবং তার বাবার নাম পান্না শেখ। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে আসে ২০১৪ সালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নে প্রথম হত্যাকাণ্ডের মাধ্যমে অপরাধ জগতে তার প্রবেশ। এই ঘটনায় গ্রেফতার হয়ে চার্জশিটভুক্ত হলেও পরে জামিনে বের হয়ে ২০১৯ সালে ৩ মাসের মধ্যে ২ বার মাদক মামলায় গ্রেফতার হয় এবং পুনরায় জামিনে এসে এরপর ভবঘুরে জীবনযাপন করতে করতে সাভার পৌর এলাকায় অবস্থান করে ধারাবাহিকভাবে হত্যাকাণ্ড ঘটাতে থাকে। তার বিরুদ্ধে মোট ৭টি হত্যা ও 2টি মাদক মামলা বিচারাধীন ছিল। পুলিশের তদন্ত অনুযায়ী ২০২৫ সালের ৪ জুলাই সাভার মডেল মসজিদের সামনে আসমা বেগম নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, ২৯ আগস্ট পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবনে এক যুবককে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলা, ১১ অক্টোবর একই স্থানে আরেক নারীকে হত্যা, ১৯ ডিসেম্বর আরও এক যুবককে হত্যা এবং ১৭ জানুয়ারি গভীর রাতে এক নারীসহ ২ জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা স্বীকার করে সে। এই ধারাবাহিক হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক ছিল তানিয়া আক্তারের ঘটনা, যার পরিচয় উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আগের দিন ধারণ করা একটি ভিডিও ফুটেজ। পরিত্যক্ত ভবনের ভেতরে লুকিয়ে থাকা সেই মরদেহ প্রথমে ছিল অজ্ঞাত। তদন্তের এক পর্যায়ে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায় সম্রাট নিজ কাঁধে করে এক নারীর নিথর দেহ দ্বিতীয় তলায় নিয়ে যাচ্ছে এবং আগুনে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছে। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোহাম্মদ হেলাল উদ্দিনের নেতৃত্বে এসআই সাখাওয়াত ইমতিয়াজ, এসআই ফাইজুর খান এবং পুলিশ সদস্য মনির হোসেনের সহায়তায় মাত্র ২ ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করা হয়। পরদিন আদালতে স্বীকারোক্তি দেওয়ার পর তখনও অজ্ঞাত ছিল সেই নারীর পরিচয়। ভিডিও একদিন আগে ধারণ করা ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাজধানীর উত্তরখানের একটি ভাড়া বাসায় বসে মা জুলেখা বেগম তার নিখোঁজ মেয়ে তানিয়া আকবরকে চিনে ফেলেন। তিনি এর আগে ১ জানুয়ারি নিখোঁজ হওয়ার পর উত্তরখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
ভিডিও দেখে ১৯ জানুয়ারি রাতে পরিবার সাভার মডেল থানায় এসে মরদেহ শনাক্ত করে এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে জন্মদাগ দেখে নিশ্চিত হয় এটি তানিয়া। সব আইনি প্রক্রিয়া শেষে ২০ জানুয়ারি বিকাল ৩:৩০ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। উত্তরখানের বড়বাগ জামে মসজিদে জানাজা শেষে দক্ষিণখানের আজিমপুর গণকবরস্থানে বাবার কবরের পাশে তানিয়াকে দাফন করা হয়। ৫ বোন ও ১ ভাইয়ের মধ্যে তানিয়া ছিলেন তৃতীয়। একটি সাধারণ পরিবারের স্বপ্ন ভেঙে দিয়ে শেষ হয় তার জীবন। তানিয়ার বোন নাসরিন আক্তার ফারিয়া তখন বলেছিলেন, ভিডিও ও পুলিশের পেশাদার তদন্ত না হলে হয়তো কখনোই তারা জানতেন না তাদের বোনের শেষ পরিণতি কী হয়েছে। অন্তত পরিচয় সহ দাফন করতে পেরেছেন, সেটাই তাদের বড় সান্ত্বনা এবং খুনির কঠোর শাস্তির দাবি করেছিলেন তারা। সোমবার সেই খুনি সাইকো সম্রাটের মৃত্যুর সংবাদ শুনে তানিয়ার মা জুলেখা বেগম ও বোন নাসরিন আক্তার ফারিয়া সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে স্বস্তি প্রকাশ করেছেন। সাভারের মানুষের কাছে সাইকো সম্রাট ছিল আতঙ্কের আরেক নাম। পরিত্যক্ত ভবনের অন্ধকারে লুকিয়ে থাকা তার নৃশংসতা যেন আবারও মনে করিয়ে দেয়, অপরাধ যত গভীরই হোক, সত্য একদিন সামনে আসেই, আর আইনের হাত কিংবা সৃষ্টিকর্তার বিচার থেকে কেউ শেষ পর্যন্ত রেহাই পায় না। এ ব্যাপারে সাভার মডেল থানার অতিরিক্ত সুপার আরাফাত ইসলাম যুগান্তরকে জানান, সম্রাটের মৃত্যুতে তাকে সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে, তবে পুলিশি তদন্তে আর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান থাকবে। এদিকে পাম্পে তেল নেই, বাইকারদের অভিযোগ সিন্ডিকেটের খেলা। বগুড়ায় জ্বালানি তেলের তীব্র সংকটে জেলার অর্ধেকের বেশি পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। এতে যানবাহন চলাচলে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সোমবার দিনভর শহর ও আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে অনেক পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। কোথাও জ্বালানি নেই লেখা সাইনবোর্ড ঝুলাচ্ছে, আবার কোথাও পাম্প ঢেকে রাখা হয়েছে কাপড় দিয়ে। খোঁজ নিয়ে জানা গেছে জেলায় মোট ৭২টি পেট্রোল পাম্প রয়েছে। কয়েকদিন ধরেই জ্বালানি সরবরাহে ঘাটতি চলছিল। এর মধ্যে ঈদের আগের রাতে অতিরিক্ত চাপ তৈরি হলে অল্প সময়ের মধ্যেই অধিকাংশ পাম্পের মজুদ শেষ হয়ে যায়। ঈদের দিন থেকেই এর প্রভাব স্পষ্ট হতে শুরু করে। পরদিন রবিবার কিছু পাম্প সীমিতভাবে তেল বিক্রি করলেও সোমবার সকালে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। মজুদ শেষ হয়ে যাওয়ায় একে একে পাম্পগুলো বন্ধ করে দেন মালিকরা। তেল নিতে এসে ফিরে যাওয়া মোটরসাইকেল চালক আনোয়ার হোসেন বলেন, এভাবে দেশ চলতে পারে না। আসলেই তেল নেই নাকি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে? সরকারের বিষয়টি খতিয়ে দেখা উচিত। আরেক বাইকার হাসান মাহমুদ বলেন, খোলা বাজারে গেলে ঠিকই তেল পাওয়া যায়, কিন্তু পাম্পে গেলে বলে তেল নেই। মনে হচ্ছে সিন্ডিকেটের খেলা। পাম্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, স্বাভাবিকের তুলনায় কয়েক গুণ বেশি গ্রাহক আসায় দ্রুত মজুদ শেষ হয়ে গেছে। সোমবার সকাল থেকেই বহু মানুষ তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। বগুড়া ফিলিং স্টেশনের প্রতিনিধি হায়দার আলী বলেন, চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। সকাল 10টা পর্যন্ত বিক্রি করেছি, এরপর মজুদ শেষ হয়ে গেলে বিক্রি বন্ধ করতে হয়েছে। তেল পেলেই আবার বিক্রি শুরু করব। এই বিষয়ে রাজশাহী পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার প্রধান মিজানুর রহমান রতন এশিয়া পোস্টকে বলেন, জেলায় ৭২টি পাম্পের মধ্যে ৪০টির মতো বন্ধ রয়েছে। যে ৩০টির মতো খোলা আছে সেগুলোতেও তীব্র সংকট চলছে। সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিস্থিতির উন্নতি হবে না। অপরদিকে ডক্টরস কেয়ার হাসপাতালে সিলগালার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর। যমুনা টেলিভিশনে ৮ম শ্রেণী পাশ ভুয়া ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের সংবাদ প্রচারের পর রাজধানীর শ্যামলীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকে অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী সারদার শাখাওয়াত বকুল। সোমবার বিকাল ৪টের দিকে হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। হাসপাতালে গিয়ে সেখানে ভর্তি কয়েকজন রোগী ও স্বজনের সঙ্গে কথা বলেন। কয়েকজন ভুক্তভোগীও মন্ত্রী আসার খবরে হাসপাতালে জড়ো হন। তারাও ডক্টরস কেয়ার হাসপাতালে এসে প্রতারিত হবার অভিযোগ করেন। মন্ত্রী উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলে পুরো হাসপাতাল একটি অসাধু চক্রের মাধ্যমে চলে বলে মন্তব্য করেন। পরে হাসপাতাল সিলগালা করার নির্দেশনও দেন মন্ত্রী। এর পরপরই সেখানে থাকা রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী উপস্থিত যমুনা টেলিভিশনের রিপোর্টারের সঙ্গেও কথা বলেন। শোনেন রিপোর্ট করতে গিয়ে কতটা বাধার মুখে পড়তে হয়েছে তাকে। এর আগে সোমবার সকাল থেকে যমুনা টেলিভিশনে অনুসন্ধানী প্রতিবেদন সম্প্রচার হয়। প্রতিবেদনে দেখানো হয়, নাম সর্বস্ব ক্লিনিকটিতে যারা অপারেশন করতেন তাদের কেউ ছিলেন সরকারি হাসপাতালের দালাল, কেউ বা ছিলেন ডাক্তারের চেম্বারের কর্মচারী। তারাই এখন নিয়মিত অস্ত্রোপচার করছেন। শুধু তাই নয়, রাজধানীর কলেজ গেটের ওই হাসপাতালের মালিকও তারা। এবং সবশেষে থাকছে ২৫ মার্চ কাল রাতে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট পালন করবে দেশ। ৭১-এর ভয়াল ২৫ মার্চের সেই নৃশংস গণহত্যা স্মরণে বুধবার ২৫ মার্চ সারা দেশে ১ মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হবে।
সোমবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণহত্যা দিবস যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে 25 মার্চ রাত 10:30 থেকে 10:31 পর্যন্ত সারা দেশে প্রতীকী ব্ল্যাকআউট পালন করা হবে। তবে কেপিআই-ভুক্ত এলাকা, জরুরি স্থাপনা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলোতে এই কর্মসূচির আওতামুক্ত থাকবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, দিবসটির পবিত্রতা ও গাম্ভীর্য রক্ষায় 25 মার্চ রাতে দেশের কোনো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা বেসরকারি ভবন বা স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এর আগে গত 8 মার্চ সচিবালয়ে একটি প্রস্তুতিমূলক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমদ জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ে কৃচ্ছ সাধনের লক্ষ্যে এবার 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসেও দেশব্যাপী কোনো আলোকসজ্জা করা হবে না। 25 মার্চের এই প্রতীকী অন্ধকার মূলত 71-এর সেই কাল রাতের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং পাকিস্তানি বাহিনীর বর্বরতা বর্জিত হত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতীয় ঐক্যের বহিঃপ্রকাশ হিসাবে পালন করা হবে।